আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? তোমাদের জন্য অন্বেষণ থেকে আমরা অতঃপর নিয়ে আসতে পারছি এইচএসসি এবং অ্যাডমিশন ইংলিশের উপরে ফ্রি প্লেলিস্ট। অর্থাৎ আজকে থেকে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপরে যতগুলো ক্লাস প্রয়োজন হয় ততগুলো ক্লাস আমরা নিয়ে কভার করে দেবো ইনশাল্লাহ। আজকে প্রথম ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথম ক্লাসে আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই টপিকটা সম্পর্কে আমরা জানবো, এবং এই টপিকটা সম্পর্কে প্রথমে আমাদের কিছু কনসেপচুয়াল ব্যাপার জানা লাগবে। তার মধ্যে এই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এইটা আসলে রাইট ফর্ম অফ ভার্ব আমরা যে পড়ি, রাইট ফর্ম অফ ভার্বের একটা সাব টপিক হিসেবে তুমি বলতে পারো। রাইট ফর্ম অফ ভার্বে আমরা মূলত কি করি, আমরা টেন্স, পার্সন, নাম্বার এবং সিচুয়েশন অনুযায়ী আমরা একটা নির্দিষ্ট ভার্বকে বসাই দিই ডাইরেক্ট। ধরো বলা থাকে যে আই গো, ধরো এখানে এখানে ব্র্যাকেটে গন দিয়ে ধরো বললো টু স্কুল রেগুলারলি। ধরো রাইট ফর্ম অফ ভার্বে আমরা এভাবে পড়তাম যে রেগুলারলি যেহেতু আছে, যেহেতু একটা রেগুলার ঘটনা, এই জন্য আমরা বুঝতে পারতাম যে এটা কোন টেন্স হবে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, এই জন্য আমি এখানে গো লিখতাম, তাই তো। বাট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আরেকটু শর্ট পরিসরে তোমাকে সাবজেক্টের সাথে, এই যে এইখানে দেখো সাবজেক্ট যেটা দেওয়া থাকবে, তোমাকে ওইটার সাথে একটা কানেক্টেডনেস খুঁজে বের করা লাগবে কার, ভার্বের। অর্থাৎ সেই সাবজেক্ট অনুযায়ী তোমার ভার্বটা সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে, এই ব্যাপারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ আমরা প্রায় ভুলে যাই, যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় ভার্বের সাথে কি যুক্ত করি আমরা, ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত করে হি গোস। আবার দে যদি বলো তাহলে কিন্তু দে এর সাথে গো। কিন্তু সবসময় তো সিচুয়েশন গুলো এরকম সিম্পল সিচুয়েশন হয় না। আমরা সামনে দেখবো যে অ্যান্ড দ্বারা যদি দুইটা সাবজেক্ট যুক্ত থাকে, তারপর বিভিন্ন যদি ফ্র্যাকশন থাকে, আইদার, ইচ, এগুলো দ্বারা যদি সাবজেক্ট থাকে, তখন ভার্বের রূপটা কেমন হবে, এটা একটা বড় বিষয়। সো মূলত দেখুন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হলো কি ডিল করতেছে এই টপিকটা, সাবজেক্টের সাথে তাল মিলিয়ে ভার্বটা সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে, এটা একটা রাইট ফর ভার্বের সাব টপিক। ঠিক আছে, প্রথমে রুল, আমরা একদম বেসিক যদি কনসেপ্টে চলে যাই, দেখো প্রথমে লেখা আছে যে সিঙ্গুলার সাবজেক্ট ইজ ইকুয়াল টু সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সাবজেক্ট ইজ ইকুয়াল টু প্লুরাল ভার্ব। ঠিক আছে, এখন সিঙ্গুলার ভার্ব বলতে আমরা কি বুঝাচ্ছি, দেখো আই এর সাথে নর্মালি কি, আই গো, ইউ গো, হি গোস। ঠিক আছে, এই যে এইখানেই সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, হি গোস, এই যে এটাকে কিন্তু আমরা সিঙ্গুলার ভার্ব হিসেবে কাউন্ট করতেছি। ধরো আমি বললাম যে রহিম অ্যান্ড করিম, শুধু রহিম, রহিম কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, রহিমের সাথে আমরা গোস যুক্ত করবো। বাট আমি যদি রহিম অ্যান্ড করিম লিখি, এরা দুজন কিন্তু একসাথে একজন না, এদের সাথে গো যুক্ত করতে হবে। এইটাকে আমরা বলতেছি প্লুরাল ভার্ব, আর এটাকে বলতেছি কি, সিঙ্গুলার ভার্ব। সো এই কনসেপ্টটা বুঝলাম। এবং এখানে ব্যাপার কি আছে, থার্ড পার্সন সিঙ্গুলার, আমরা টেন্সের থেকে পড়তেছি, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যখন সাবজেক্ট হবে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বলতে কি, হি বা যে কোনো নাম, আমি, তুমি, আমরা, তোমরা, তারা, এগুলো বাদে যে কোনো কিছু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, এটা থাকলে কি ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়, এই ব্যাপারটাকে আমরা বলতেছি কিন্তু সিঙ্গুলার ভার্ব। ওকে, সো নেক্সট টপিকে যদি চলে যাই, দেখো সেটা হলো অ্যান্ড দ্বারা যুক্ত দুইটি ভিন্ন সাবজেক্ট প্লুরাল ভার্ব ক্যারি করে। আমি একটু আগেই বললাম, আমি ধরো বললাম যে রহিম অ্যান্ড সখিনা, ঠিক আছে, রহিম অ্যান্ড সখিনা ইজ অথবা আর ম্যারিড, রহিম অ্যান্ড সখিনা ইজ অথবা আর ম্যারিড, এখানে কোনটা অ্যান্সার হবে, যেহেতু এরা কি আলাদা আলাদা সত্তা বা আলাদা আলাদা সাবজেক্ট। হ্যাঁ, রহিম একজন মানুষ, সখিনা একজন মানুষ, এবং এখানে ইজ কিন্তু হবে না, এখানে অ্যান্সারটা হবে আর, কারণ অ্যান্ড দ্বারা, ওকে এখানে খেয়াল করো, অ্যান্ড দ্বারা যদি দুইটা ভিন্ন ভিন্ন সাবজেক্ট যুক্ত হয় তখন আমরা প্লুরাল ভার্ব ব্যবহার করি। অর্থাৎ এখানে কিন্তু ইজ সিঙ্গুলার ভার্ব, ঠিক আছে, ইজ কখন লিখতাম, যদি শুধু বলতাম রহিম ইজ ম্যারিড, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হতো। বাট এখানে যেহেতু দুইজন, একের অধিক মানুষ, সিঙ্গুলার নাম্বার আর নাই, তখন ভার্বটাও কি প্লুরাল হয়ে যাবে। ওকে, এটা খুব সিম্পল ছিল। এবার এই নিয়মের একটা এক্সেপশন আছে, বা এই নিয়মের একটা ছোট্ট একটা মানে
বুদ্ধি খাটানোর জায়গা আছে যেখানে তোমাকে প্যাচে ফেলানো সম্ভব। এই ব্যাপারটাকে প্রথমে খেয়াল করো, এই লেখাটা খেয়াল করো। এন্ড দ্বারা যদি একই মানুষ বা একই সত্তা যুক্ত হয়, অর্থাৎ দেখো এখানে একই মানুষকে মিন করতেছে। আমি ধরো বললাম যে প্রিন্সিপাল দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য হেডমাস্টার। এখানে তুমি যখন আর্টিকেল দ্বারা আলাদা করে দিচ্ছ তখন কিন্তু এরা আলাদা আলাদা মানুষ, প্রিন্সিপাল একজন, দ্য হেডমাস্টার একজন। বাট ইন কেস যদি দুইজন একই মানুষ হয় তখন কিন্তু তুমি দুইটা আর্টিকেল দিবা না। যদি এরকম থাকে যে দ্য প্রিন্সিপাল অ্যান্ড হেডমাস্টার, তখন কিন্তু এরা ইন টোটাল কিন্তু একজন হয়ে যাবে, বুঝতে পারছো? এবং একজন যদি হয়ে যায় তখন কি করবা? একজন যদি মিন করে এন্ড দ্বারা যদি একই মানুষ অথবা একই সত্তা বা একই এন্টিটি বোঝায় তখন কিন্তু ভার্বটা সিঙ্গুলার হবে। এটার একটা খুবই ইউনিক একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদের। দেখো আমাদের যে আমরা প্রবাদ বাক্যগুলো পড়ি ইংলিশে, সেগুলো প্রোভার্বের মধ্যে থেকে আমরা পাবো। দেখো, টাইম অ্যান্ড টাইট, ওয়েট ফর নান, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। এই জায়গাটা খেয়াল করো সবাই। এই জায়গাটা হলো এক্সাম্পল আমরা দিয়েছি। কোনটা? এই যে এই এক্সেপশনটা এক্সাম্পল। দেখো, টাইম অ্যান্ড টাইড, ওয়েট ফর নান আর স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। দুই জায়গায় অ্যান্ড দ্বারা যুক্ত, কিন্তু এক জায়গায় প্লুরাল ভার্ব, এক জায়গায় সিঙ্গুলার ভার্ব। কেন? এর উত্তর একটাই, কারণ টাইম অ্যান্ড টাইড, ওয়েট ফর নান এই ব্যাপারটার অর্থ আমরা কি বোঝাচ্ছি? এটা দ্বারা বোঝাচ্ছি সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। স্রোত যেমন নিজের অস্তিত্বে অটল, অর্থাৎ সে কিন্তু কারো পরোয়া করতেছে না, সময়ও এরকম একদম সব সময় চলছে। একই এক্সাম্পলটা বলতে এখানে টাইম আর টাইট কিন্তু আলাদা আলাদা সত্তা বা আলাদা আলাদা ব্যাপার। এজন্য এরা আলাদা, যেহেতু আগে গোলটাই পড়লা যে এন্ড দ্বারা যদি আলাদা আলাদা দুজন বা দুইটা ব্যাপার যুক্ত হয়ে থাকে তখন কিন্তু প্লুরাল ভার্ব হয়, এই জন্য ওয়েট। আর এখানে একটু চিন্তা করো যে খরগোশ এবং কচ্ছপের গল্প থেকে আমরা যে বুঝি যে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, এই গল্পে কিন্তু দেখো যে স্লো সেই কিন্তু স্টেডি। এখানে রেস কিন্তু জিতবে একজনই, যে একই সাথে স্লো এবং স্টেডি। ঠিক আছে, শুধু স্লো হইলে হবে না, শুধু স্টেডি হইলেও হবে না। সো এ কিন্তু একজনকে ইঙ্গিত করে, একজন। বাট এটা হলো দুইটি ব্যাপার। সো তোমরা কিন্তু বুঝতে পারতেছো যে টাইম অ্যান্ড টাইডের সাথে ওয়েট কেন হলো এবং স্লো অ্যান্ড স্টেডির সাথে উইন্স কেন হলো। ওকে, দেখো নেক্সট রুলটা অনেক ইজি। উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাকম্পানিড বাই, এই টাইপের প্রিপোজিশন বা এই টাইপের ফ্রেজ দ্বারা যদি দুইটা ব্যাপার যুক্ত থাকে, দুইটা সাবজেক্ট যুক্ত থাকে, তখন আমরা কেমনে করি? ধরো আমি বললাম, আচ্ছা এখানে আরো কিছু থাকতে পারে, যেমন অ্যালং উইথ থাকতে পারে, ঠিক আছে, এইগুলো থাকতে পারে। এক্সাম্পল হিসেবে লিখবো যে, ধরো বললাম যে রহিম along with his parents, এখন ভার্বটা কি হবে? ইজ অথবা আর কামিং? কোনটা হবে? ইজ হবে নাকি আর হবে? একটু চিন্তা করো। রহিম along with his parents, যখন এরকম ওয়ার্ড গুলো দ্বারা দুইটা সাবজেক্ট যুক্ত থাকবে তখন আমাদের ভার্বটা নিতে হবে কি অনুযায়ী? প্রথম সাবজেক্ট অনুযায়ী। অর্থাৎ রহিম along with his parents, এটা পুরোটা কি কি হিসেবে কাজ করতেছে বলেন? এটা কিন্তু বাক্যের ভার্ব নির্দেশ করতেছে না। রহিম এখানে ভার্ব নির্দেশ করবে রহিম, ঠিক আছে? এই রহিম শুধু রহিম থাকলে তুমি কি বলতে? রহিম ইজ কামিং নাকি আর কামিং? অবশ্যই ইজ কামিং বলতা। ঠিক এখানেও আনসার এটাই হবে, এখানে আনসার হবে রহিম ইজ কামিং। রহিম along with his parents ইজ কামিং, ঠিক আছে? সো এই টাইপের ওয়ার্ড গুলো দ্বারা, ইত্যাদি ওয়ার্ড গুলো দ্বারা একাধিক সাবজেক্ট যদি যুক্ত হয়, ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। এরপরে দেখেন আইদার অর, নাইদার নট, ঠিক আছে? আমি ধরো বললাম যে আইদার সেলিম অর সালমান, আইদার সেলিম অর সালমান হ্যাজ ডান ইট। আমরা ছোটবেলা থেকে এই টাইপের বাক্য লিখতেছি। এই বাক্যের অর্থ হলো হয় সেলিম নয়তো সালমান এই কাজটা করছে, এটা করছে, ঠিক আছে? যখন দুইটাই সিঙ্গুলার হবে
দুইটাই দেখো, সেলিমও সিঙ্গুলার সালমানও সিঙ্গুলার, তখন কিন্তু এখানে তুমি সিঙ্গুলার বসাই দিতে পারবো। আমরা জানি যে রাইট ফর্ম ভার্বে পড়ে আসছে ইচ, আইদার, নাইদার, এগুলোর সাথে সবসময় সিঙ্গুলার ভার্ব বসে। বাট এখানে ব্যাপার আছে যে ইচ, আইদার, অর অথবা নাইদার, নট, ঠিক আছে, এটা জাস্ট নেগেটিভ ভার্সন। এই দুইটা দ্বারা যদি দুইটা ভিন্ন সাবজেক্ট যুক্ত হয়, ঠিক আছে, অ্যাকচুয়ালি কিন্তু লাস্ট সাবজেক্ট অনুযায়ী ভার্বটা বসে। আমরা অনেকে পড়ে থাকতে পারি, অনেক বইয়ে ইভেন ভুল আছে যে আইদার অর থাকলেই এটা বুঝি সিঙ্গুলার ভার্ব হয়েছে। আসলে কিন্তু এরকম না। এখানে মোস্ট অফ দ্য এক্সাম্পল আসলে এইরকম। তোমাকে যদি বলা হইতো, ধরো যে আইদার সেলিম অর হিজ parents have to অথবা has to do this, তখন তুমি কি লিখতা? আইদার সেলিম অর হিজ পেরেন্টস হ্যাভ টু অথবা হ্যাজ টু ডু দিস। তুমি কোন ভার্বটা সিলেক্ট করতা? অবভিয়াসলি হ্যাভ টু ডু দিস, ঠিক আছে। কারণ যখন আইদার অর অথবা নাইদার নট দ্বারা কোনো বাক্যতে দুইটা সাবজেক্ট যুক্ত হচ্ছে, তখন অবভিয়াসলি তুমি লাস্ট সাবজেক্ট অনুযায়ী, এই যে পরবর্তী সাবজেক্ট যেটা হবে, পরবর্তী সাবজেক্ট অনুযায়ী তুমি ভার্ব সিলেক্ট করবে। এরপর আসতেছে প্রোনাউনের সিকোয়েন্স। এটা যদিও অনেকটা প্রোনাউনের মধ্যেও আমরা পড়েছিলাম, তবে এটা কিন্তু এই যে রুল নাম্বার 2 যেটা বলছিলাম যে এন্ড দ্বারা যুক্ত যদি সাবজেক্ট গুলো হয়, ওইটার সাথেও মিলে। দেখো আমরা জাস্ট শিখে নিই যে যদি ফার্স্ট পার্সন আই, সেকেন্ড পার্সন ইউ এবং থার্ড পার্সন ধরো একটা করিম, ঠিক আছে, করিম একই সাথে বাক্যে সাবজেক্ট হিসেবে আছে, আইও আছে, ইউ আছে, করিমও আছে, তখন আমরা সাজিয়ে লিখবো কিভাবে এবং ভার্বটা কেমন হবে। অবভিয়াসলি দেখো, প্রোনাউনের মেইন সিকোয়েন্স, জেনুইন সিকোয়েন্স, যেটা ইউজুয়াল টাইমে বা স্বাভাবিক সময় আমরা কিভাবে সিকোয়েন্স সাজাই, 2 3 1। এখানে 2 বলতে সেকেন্ড পার্সন, 3 বলতে থার্ড পার্সন এবং 1 বলতে ফার্স্ট পার্সন। ওকে, দেখো প্রথমে সেকেন্ড পার্সন, অর্থাৎ যদি এরকম থাকে ইউ, রহিম অ্যান্ড আই, এখানে ধরো দেওয়া আছে ওয়াজ অথবা ওয়েলকাম। একটা স্বাভাবিক বাক্য দেওয়া আছে, এখানে ওয়াজ নাকি ওয়ার হবে বলতো? যেহেতু এন্ড দ্বারা একাধিক সাবজেক্ট যুক্ত আছে, আমরা কিন্তু এখানে ওয়ার বেছে নিব, ঠিক আছে। কিন্তু একটা এক্সেপশনাল নিয়ম যেটা দেওয়া আছে, দেখো দোষ স্বীকার করার ক্ষেত্রে ইংরেজিতে হাম্বলনেসটা কিছু কিছু জায়গায় শো করা হয়। দেখো, দোষ স্বীকার যখন করব, আমি কি বলবো যে তুমি রহিম এবং আমি দোষী, নাকি আমি হাম্বল হয়ে বলবো যে আমি, তুমি আর রহিম দোষী, ঠিক আছে। যে প্রেজেন্ট নাই তার দোষটা একটু পরে বলবো, নিজের দোষটা আমরা আগে বলবো, এবং যার সাথে কথা বলতেছি সেকেন্ড পার্সনের সাথে আমরা কথা বলি, সেকেন্ড পার্সন দোষটা সেকেন্ডে বলবে। এর জন্য বলা আছে, দেখো দোষ স্বীকার করার ক্ষেত্রে 1 2 3 যদি বলা হয় এরকম যে আই, ইউ অ্যান্ড, ধরো রহিমের জায়গায় হি লিখলো, আই অ্যান্ড ইউ অ্যান্ড হি আর গিলটি, ঠিক আছে। গিলটি মানে কি? দোষী, ঠিক আছে। আর এখানে দেখো কিভাবে সাজানো আছে, আই, ইউ অ্যান্ড হি, অর্থাৎ 1 2 3, এবং অ্যান্ড দ্বারা যেহেতু এই সাবজেক্ট এবং এই সাবজেক্ট গুলো যুক্ত আছে, এই জন্য প্লুরাল ভার্ব। এই জন্য আমাদের কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যে টপিকটা আছে, এটা কিন্তু কনফিউজিং কিছু জায়গা আছে, যেমন পরবর্তীতে দেখবো যে ফ্র্যাকশনের ব্যাপারগুলো আসবে। এই ব্যাপারগুলো কিন্তু আমাদের ফিক্স করে ফেলতে হবে খুব দ্রুত, কারণ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অ্যাডমিশনের জন্য এবং তোমার এইচএসসির জন্য খুবই ইম্পর্টেন্ট টপিক। এইচএসসি ইংলিশের জন্য যেহেতু রাইট ফর্ম অফ ভার্ব তোমাদের থাকে, সো রাইট ফর্ম অফ ভার্বেরই একটা সাব টপিক কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এগুলো কিন্তু রাইট ফর্ম অফ ভার্বেও চলে আসতে পারে তোমাদের, সো এগুলা অবশ্যই অবহেলা করা যাবে না। আর ফুল প্লে লিস্টে আমরা চলে আসবো ইনশাল্লাহ। দেখা হবে ততদিনে। থ্যাংক ইউ সো মাচ ক্লাসটা দেখার জন্য। যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই করে দিবে, আর আমাদের ফেসবুক পেজ অন্বেষণ এডুতে অবশ্যই ফলো দিয়ে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস টু অল।